নমস্কার। আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজ আপনাদের শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি মন ছুঁয়ে যাওয়া গল্প। গল্পের নাম সম্পর্ক। শুনতে থাকুন আজকের গল্প। অন্যমনস্কভাবে দরজা খুলতে এসেছিল ইন্দ্রাণী। দরজা খুলেই থমকে গেল। সামনে রজত। না, ঠিক সামনে নয়, কলিং বেল বাজিয়ে রজত একটু সরে দাঁড়িয়ে আছে, প্রায় সিঁড়ির কাছে। চওড়া কাঁধ, দীর্ঘ শরীর, ঝুঁকে আছে অল্প, ঘাড় একপাশে ফেরানো, হাতে জ্বলন্ত সিগারেট। সেই চেনা ভঙ্গি। কতদিন পর এত কাছ থেকে ইন্দ্রাণী দেখছে রজতকে। 5 বছর, না আরেকটু বেশি। মুহূর্তে মুছে গেল এক দীর্ঘ সময়। ইন্দ্রাণী অস্ফুটে ডাকল, এসো। রজত মুখ ফেরালো, এগুলো না। দূর থেকেই আড়ষ্ট প্রশ্ন করল, মুনিয়া এখন কেমন আছে? অঘ্রাণ মাস পড়ে গেছে। সূর্য ডুবলেই ঝুপ করে আধার নেমে আসে এই সময়। সিঁড়ির ল্যান্ডিংয়ে বাতিটাও জ্বলছে না আজ। ফ্ল্যাটের খোলা দরজা দিয়ে যেটুকু আলো বাইরে এসে পড়েছে, তাতে রজতের মুখ ভালো করে দেখতে পাচ্ছিল না ইন্দ্রাণী। রজত কি হাঁপাচ্ছে? ইন্দ্রাণী নিজেকে স্বাভাবিক রাখতে চাইল, যেন রজতের সঙ্গে রোজই দেখা হয়। এমন স্বরে বলল, জ্বরটা একটু বেড়েছে, এসো ভেতরে এসো। দরজা ছেড়ে দাঁড়িয়েছে ইন্দ্রাণী, তবু ইতস্তত করছে রজত। ঘন ঘন কয়েকটা টান মারল সিগারেটে, মেঝেতে ফেলে মাটিতে ঘষে ঘষে আগুন নেভালো। সামনের ফ্ল্যাটের বন্ধ দরজার দিকে তাকিয়ে নিল একবার। পায়ে পায়ে ভেতরে এসেছে। ইন্দ্রাণীর ফ্ল্যাটটা বড় নয়, মাঝারি আয়ের সরকারি কর্মচারীদের জন্য গভর্নমেন্ট কোয়ার্টার যেমন হয় সেই রকমই। ছোট বসার ঘর, সামান্য বড় শোয়ার ঘর, টুকরো ডাইনিং স্পেস, রান্নাঘর, বাথরুম, এক চিলতে বারান্দা, সব মিলিয়ে ক্ষেত্রফল 600 স্কোয়ার ফিটও হবে কিনা সন্দেহ। তার মধ্যেও বাড়িটাকে বেশ সাজিয়ে গুজিয়ে রাখে ইন্দ্রাণী। দেওয়াল, মেঝে, রান্নাঘর, বাথরুম, সোফা, শোকেস, খাট, আলমারি, বিছানা সবকিছুই টিপটপ, ঝকঝকে তকতকে। এক ফোঁটা ধুলোবালি মালিন্যের চিহ্ন নেই কোত্থাও। ইন্দ্রাণী চিরকালই এইরকম, ভীষণ পরিষ্কার পরিষ্কার বাতিক। সারাক্ষণ এত ফিটফাট ভাব, এত কেতাদুরস্ত চেহারা পছন্দ ছিল না রজতের। বলতো বাড়াবাড়ি, শোম্যানশিপ। এটা কি বাড়ি না হোটেলের সুইট? রজত কোনোদিনই এই ফ্ল্যাটকে নিজের বাড়ি বলে ভাবতে পারেনি। ইন্দ্রাণীর নামে, ইন্দ্রাণীরই চাকরির সূত্রে পাওয়া ফ্ল্যাটে থাকতে রজতের পৌরুষে লাগত। এ নিয়েও কম অশান্তি, কম বাগ্বিতণ্ডা হয়েছে একসময়। রজতের কাছে এই ফ্ল্যাট হোটেল ছাড়া আর কিই বা। সেই ফেলে যাওয়া হোটেলের সুইটে এখন চোখ বোলাচ্ছে রজত। ইন্দ্রাণীর ভুরুতে ভাঁজ পড়ল। রজত কি দেখছে এত খুঁটিয়ে? 5 বছরে কতটা বদল হয়েছে হোটেলের। সেই পার্ক স্ট্রিটের নিলামঘর থেকে কেনা ডিম্বাকৃতি খাবার টেবিল, সেই 4টে পিঠ উঁচু কাঠের চেয়ার, সেই ফ্রিজ, সেই দেওয়ালে লাগানো কাচের ক্রকারি কেস, সবই তো তেমন রয়েছে। ঠিক তেমনটি নেই, কিছু বদলেছেও, যেমন মানুষ বদলে যায়, দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে। খাবার টেবিল মাঝখান থেকে সরে দেওয়ালের গায়ে এখন। ফ্রিজের রং সাগর নীল থেকে শ্যাওলা সবুজ। ক্রকারি কেসখানাও নামানো হয়েছে হাতখানেক। কিছু জিনিস বেড়েছেও, সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে মেদ বাড়ে, অভিজ্ঞতা বাড়ে। দরজার ধারে জুতো, খবরের কাগজ আর পুরনো ম্যাগাজিন রাখার বাহারি কাঠের বাক্স এসেছে একটা। ডান দিকের টানা জালনায় মিনে করা পিতলের পট হোল্ডার, 3টে, মনোরম ইনডোর প্ল্যান্টের জন্য। দেওয়ালে ফ্রেমে বাঁধানো টেরাকোটার গণেশ। গণেশটা প্রবালের নিজের হাতে তৈরি। 1.5 মাস ধরে কেটে বানিয়ে দেওয়ালে টাঙিয়ে দিয়ে গেছে প্রবাল। শোয়ার ঘরেও নিজের পেন্টিং টাঙিয়ে দিয়েছে, বাইরের ঘরেও। শুধু বড় রাবার গাছটাই আর নেই। নার্সারি থেকে গাছটাকে টব শুদ্ধ কিনে এনেছিল রজত।
জানলার ঠিক নিচে ওই ফাঁকা জায়গাটায় রেখেছিল। সকাল বিকেল বারান্দায় নিয়ে গিয়ে রোদ খাওয়াতো, তোয়াজ করতো খুব। রজত যেদিন এ বাড়ি ছেড়ে চলে গেল, সেই দিনই ইন্দ্রাণী আছড়ে আছড়ে ভেঙেছিল টবটাকে। মাটি শুদ্ধ গাছ উপড়ে ফেলে দিয়েছিল রাস্তায়। রজত কি সেই গাছটাকে খুঁজছে এখন? ইন্দ্রাণী পলকা প্রশ্ন করে ফেলল। কি দেখছো? কিছু না। রজত অপ্রস্তুত মুখে মাথা ঝাঁকালো। মুনিয়া কি করছে? ঘুমোচ্ছে? না, শুয়ে আছে। যাও, ঘরে যাও। ইন্দ্রাণী এগিয়ে শোয়ার ঘরের পর্দা সরিয়ে দিল। মুনিয়া, দেখ তোকে কে দেখতে এসেছে। 5 দিন টানা জ্বরে পড়ে আছে মুনিয়া। সন্ধে হলেই লাফিয়ে লাফিয়ে জ্বর বাড়তে শুরু করে। 101, 103, 104, একেবারে নেতিয়ে পড়ে থাকে তখন। এমনিতেই বড় রোগা মেয়েটা, তার উপর জ্বরে একদম কাহিল হয়ে গেছে। মুখ শুকিয়ে এতটুকু, ফোলা ফোলা চোখের তলায় কালি, রুক্ষ চুল ঝামর ঝামর। একটু আগে মেয়েকে হরলিক্স খাওয়ানোর চেষ্টা করেছিল ইন্দ্রাণী। মেয়ে কিছুতেই বসে থাকতে পারছিল না বিছানায়, বারবার শুয়ে পড়ছিল। সেই ঝিম মেরে থাকা দুর্বল মেয়ে রজতকে দেখেই তড়াক করে উঠে বসেছে, শীর্ণ মুখমণ্ডল উদ্ভাসিত। বাপি! রজতও প্রায় ছুট্টে বিছানার পাশে, মেয়ের মুখ চেপে ধরেছে। কি হয়েছে তোমার মামুনি? কেমন আছো তুমি? মুনিয়া আর চোখে ইন্দ্রাণীকে দেখে নিল। তুমি কি করে জানলে আমার অসুখ করেছে? সকালে তোমার নাচের স্কুলে এসে আমি ফোন করেছিলাম যে। প্রতি রবিবার সকালে মুনিয়াকে নাচের স্কুল থেকে নিয়ে যায় রজত। আইনের শর্ত অনুযায়ী সারাদিন নিজের কাছে রেখে রাত্রিরে ফেরত দিয়ে যায় মেয়েকে। বাড়ি অবধি আসে না, নিচের দরজায় পৌঁছে দেয়। আজ মেয়েকে নাচের স্কুলে না পেয়ে রজত ফোন করেছিল বাড়িতে। মুনিয়া আবার একবার তাকালো মায়ের দিকে। ইন্দ্রাণী তাকে রজতের ফোনের কথা বলেনি, ইচ্ছে করেই বলেনি। বাবা সম্পর্কে মেয়ে এত বেশি স্পর্শকাতর, হয়তো বাবা নিতে এসে ফিরে গেছে শুনে আরো বেশি অসুস্থ হয়ে পড়ত। সহজে তো মুখে কিছু প্রকাশ করে না মুনিয়া, তবু ইন্দ্রাণী বুঝতে পারে সব। শনিবার সন্ধে থেকে কেন মেয়ে উচ্ছল হয়ে ওঠে, কেনই বা রবিবার রাতে ঘুম আসতে চায় না মুনিয়ার। ইন্দ্রাণী মেয়ের চোখ থেকে চোখ সরিয়ে নিল। 8 বছরের মুনিয়াও অভ্যাস মতন অভিমান মুছে ফেলেছে মুখ থেকে। বাবার গলা জড়িয়ে ধরে নির্মল হাসল। তুমি বুঝি অনেকক্ষণ দাঁড়িয়েছিলে বাপি? হুম। বারে, দেবস্মিতাদের জিজ্ঞেস করলেই তো পারতে। তাতে কি হয়েছে মামনি? আমি তোমার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি। রজত মুনিয়ার গালে গাল ঘষছে। ইন্দ্রাণী ঘর থেকে বেরিয়ে এলো। এখন বাপ মেয়েতে নিশ্চয়ই অনেক আহ্লাদীপনা চলবে। সেই যে বুধবার থেকে ইন্দ্রাণী অফিস কামাই করে বসে আছে, দিবারাত্র ছটফট করছে মেয়ের জন্যে। তা যেন কিছুই নয়, বাবাকে দেখে মেয়ে একেবারে গলে জল। বেইমান, বেইমান! 9 মাস কষ্ট করে তোকে পেটে ধরেছিল কে? ওই বাবা? কে এই এতটুকুন থেকে তিল তিল করে বড় করে তুললো? ডিভোর্সের সময় যখন কোর্টে তোর কাস্টাডি নিয়ে প্রশ্ন উঠল, তখন কেন তোর বাবা টু শব্দটি না করে তোকে আমার কাছে ছেড়ে দিয়েছিল? সে কথা বুঝিস? পড়ি কি মরি করে আবার বিয়ে করার জন্য, যার প্রেমে মজেছিল, তাকে বিনা থাকতে পারছিল না বলে। যদি মেয়ে নিয়ে নতুন সংসার পাততে অসুবিধা হয়, এখন তারই ওপর ওপর আদিক্ষেতা দেখে ভুলে গেলে তুই? অথচ তোর মা 1 পা এগোলে 10 পা পেছোচ্ছে, শুধু তোর কথা ভেবে। ইন্দ্রাণীর চোখ ঠেলে জল আসছিল, দাঁতে দাঁত চেপে রুখল অশ্রু। বাথরুমের লাগোয়া বেসিনের সামনে দাঁড়ালো একটুক্ষণ, মুখে চোখে জল ছেটালো। শীত এখনো ভালো মতন পড়েনি, তবুও সন্ধ্যের পর থেকে জল বেশ ঠান্ডা হয়ে যায়। শীতল জলের স্পর্শে ইন্দ্রাণী একটু আরাম পেল যেন। আঁচলে মুখ চেপে রান্নাঘরে এলো। মুনিয়ার জন্য আরো কিছুটা গরম জল করে রাখবে। ঠান্ডা জল গরম জল মিশিয়ে মেয়েকে খেতে দিচ্ছে এখন।
পরিষ্কার ডেচকিতে জল বসিয়ে ইন্দ্রাণী কি যেন ভাবল কয়েক সেকেন্ড। গম্ভীর মুখে শোয়ার ঘরে ফিরল। উদ্ভাসিত মনিয়া ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, চোখ বন্ধ। মনিয়ার মাথার কাছে বিছানার কোণ ঘেঁষে সন্তপর্ণে বসে আছে রজত। মেয়ের কপালে হাত বোলাচ্ছে। তুমি চা খাবে? চা? রজত চোখ তুলল। করছো? খেলে করব। ইন্দ্রাণী খাটের ওপাশে ঘুরে গিয়ে মুনিয়ার গায়ে সুজনি ঢেকে দিল ভালো করে। মেয়ের কপালের দিকে না গিয়ে হাত ছুঁয়ে তাপ অনুভব করার চেষ্টা করল। রজত বলে উঠল, গা তো বেশ গরম আছে। হুম। কখন টেম্পারেচার দেখেছ? 6টায়। ইন্দ্রাণী কাটা কাটা উত্তর দিচ্ছিল। ডাক্তার 2 ঘন্টা পর পর জ্বর দেখতে বলেছে। তখন কত ছিল? 1.4। এখন ভালোই বেড়েছে মনে হচ্ছে। হতে পারে এই সময় বাড়ে। কোন ডাক্তার দেখছে? ডক্টর বিশ্বাস, যিনি ছোটবেলা থেকে মুনিয়াকে দেখেন। ওসব ডক্টর বিশ্বাস ফিশ্বাসে আর চলে না। বুড়ো মানুষ, স্টেথো ধরতে গিয়ে হাত কাঁপে। ওসব লোককে দিয়ে কি আর মডার্ন চিকিৎসা হয়? রজত নিজের মনে গজগজ করে উঠল। 5 দিন ধরে জ্বর ছাড়ছে না, ভালো কোনো চাইল্ড স্পেশালিস্ট কল করা দরকার। ইন্দ্রাণী ভালো করে চাদরটা গুজে দিচ্ছিল তোশকের নিচে। তীক্ষ্ণ চোখে রজতের দিকে তাকালো। আমার ডক্টর বিশ্বাসের ওপর আস্থা আছে। উনি মুনিয়ার ধাত জানেন, ওর ওষুধেই মুনিয়ার কাজ হয়। রজত অল্পক্ষণ চুপ করে থাকলো, তারপর আবার প্রশ্ন করলো, ডক্টর বিশ্বাস কি বলছেন? বলছেন তো ইনফ্লুয়েঞ্জা, ঠান্ডা লেগে গেছে, নতুন ঠান্ডা। ইন্দ্রাণীর গলা খানিকটা নরম হলো। 4 দিনের ওষুধ দিয়েছেন, কাল এসে দেখবেন আর একবার। কালকেও জ্বর না কমলে ব্লাড টেস্ট করাতে হবে। মুনিয়া নড়ে উঠল। তার বন্ধ চোখের পাতা কাঁপছে টিপটিপ। বাবা মার প্রতিটি কথা দোকান দিয়ে শুষে নিচ্ছে সে। রজত মুনিয়ার দিকে ফিরেছে। কষ্ট হচ্ছে মামনি? দু চোখের কোলে টলটল জলবিন্দু। তবু দুদিকে মাথা নাড়ল মুনিয়া, ঢোক গিলল। ড্রেসিং টেবিলে ফ্লাস্ক রাখা আছে। ইন্দ্রাণী ফ্লাস্ক থেকে একটু জল ঢালল গ্লাসে। কুসুম কুসুম উষ্ণ জল নিয়ে মেয়ের মাথার কাছে দাঁড়ালো। একটু হাঁ কর্ম নাই, নে মাথাটা একটু তোল, জলটুকু খেয়ে নে। মুনিয়া চোখ খুলল না, দুদিকে মাথা নাড়ল আবারও। ইন্দ্রাণী ঝুঁকলো মেয়ের দিকে। খেয়ে নে মা, গলা শুকিয়ে গেছে। শুকনো জিভ দিয়ে ততোধিক শুকনো ঠোঁট চাটছে মুনিয়া, তবু জলটুকু খেল না। ইন্দ্রাণীর কান্না পাচ্ছিল আবার। কি ভীষণ চাপা মেয়েটা, সেই ছোট্ট থেকে। 3 বছরের মেয়ের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বাবা মা। মনে নিশ্চয়ই কষ্ট পেয়েছে, কিন্তু একদিনও কাঁদল না। 2-4 দিন বাবার কাছে যাওয়ার বায়না ধরেছিল মাত্র, তারপর চুপ। আদালতের আদেশ মাফিক বাবার সঙ্গে একদিন করে দেখা হওয়াতেই সন্তুষ্ট। হয়তো সন্তুষ্ট নয়, তবে মেনে তো নিয়েছে। আরো কত কি মেনে নিয়েছে ওই একরত্তি মেয়ে। বাবার বিয়ে মেনে নিয়েছে, বাবার দ্বিতীয় বউকে মেনে নিয়েছে। মার কাছে ঘন ঘন আসে প্রবাল আঙ্কাল। মার সঙ্গে তার সম্পর্কটা অস্পষ্ট নয়, তাকেও মেনে নিয়েছে মুনিয়া। কত কিছু শিখেও ফেলেছে এর মধ্যেই। যখন স্কুল থেকে ফেরে, বাড়িতে মা থাকে না, নিজেই জামা কাপড় বদলে নেয় মেয়ে। মুখ হাত ধোয় একা একা, বই খাতা গুছিয়ে রাখে টেবিলে। রতনের মার তৈরি করা জল খাবার শান্ত মুখে খেয়ে নেয় রোজ। কোনো কোনো দিন বাস ট্রামের গন্ডগোল থাকলে ইন্দ্রাণীর অফিস থেকে ফিরতে দেরি হয়। সেই সব দিনে যদি বা রতনের মা কাজ ছেড়ে চলে যায়, মুনিয়া ব্যাকুল হয় না একটু। ওপরে মায়াদিদের ফ্ল্যাটে গিয়ে বসে থাকে, অথবা সামনে টুকাইদের ঘরে। মাত্র 8 বছর বয়সে কোথা থেকে এত শক্তি পেল মুনিয়া? এত কিছু মেনে নেওয়ার, মানিয়ে নেওয়ার একটা চোরা শ্বাস গড়িয়ে এলো ইন্দ্রাণীর বুক থেকে। এটাই বোধহয় উদ্বর্তনের নিয়ম। না হলে কি করে মুনিয়ারা টিকে থাকবে এই নিষ্করুণ পৃথিবীতে, টুকরো টুকরো ছিঁড়ে যাওয়া সম্পর্কের আবর্তে। ঠিক 8টায় ইন্দ্রাণী আবার টেম্পারেচার দেখল, 103.2।
বিশ্বাস ডাক্তার টেম্পারেচারের একটা চার্ট রাখতে বলেছেন। সেই চার্টে ইন্দ্রাণী টুকলো তাপমাত্রাটা। রজতও দেখল কাগজটা, শুকনো মুখে বলল, কাল তো এই সময় 102 ছিল দেখছি। ইন্দ্রাণী অন্যমনস্কভাবে বলল, হুম, মাথাটা আরেকবার ধুইয়ে দিই? বারবার মাথা ধোয়ালে ঠান্ডা লেগে যাবে না তো? একটু আগেও মনিয়াকে নিয়ে রজতের বেশি মাথা ঘামানো পছন্দ হচ্ছিল না ইন্দ্রাণীর। এখন সে বেশ অসহায় বোধ করছিল। বাড়িতে একটা আইস ব্যাগ ছিল না? রজত মুনিয়ার কপাল থেকে জলপট্টিটা তুলে আর একবার ভিজিয়ে নিল। কথাটা নিতান্তই অসতর্কভাবে বেরিয়ে এসেছে তার মুখ থেকে। হানিমুন থেকে ফিরে জ্বরে পড়েছিল ইন্দ্রাণী। জোর ঠান্ডা লেগে গিয়েছিল। ঠান্ডা লাগাটা বিচিত্র নয়। ডিসেম্বরের শীতে সিমলায় গিয়ে অনেক রাত অবধি রাস্তায় হেঁটে বেড়াতো দুজনে। কনকনে ঠান্ডা বাতাস ধারালো ছুরির মতন কেটে বসেছে শরীরে। বৃষ্টির সঙ্গে ঝিরঝিরে তুষার অবশ করে দিচ্ছে গা হাত পা। তার মধ্যেই নবীন সুখে মাতাল এক দম্পতি চষে বেড়াচ্ছে পাহাড়ি পথ। একই ওভারকোটের নিচে শরীরে শরীর মিশিয়ে উত্তপ্ত হতে চাইছে দুজনে। পরিণামে ওই ঠান্ডা লাগা, ওই জ্বর। তখনই একটা আইস ব্যাগ কিনে এনেছিল রজত। ইন্দ্রাণী হেসেছিল খুব। সর্দি বসে একটু জ্বর হয়েছে, তার জন্য আইস ব্যাগ? তুমি কি পাগল? হ্যাঁ, পাগল। আমার বউয়ের জন্য আমি পাগলই। তোমার বাবা মা কি ভাবছেন বলো তো? কেন? তারা ভাববে কেন? বারে, তাদের বুঝি জ্বর জারি হয় না? তাদের জন্য কোনোদিন তুমি আইস ব্যাগ কিনে এনেছো? অন্যায় করেছি। রজত কাঁধ ঝাঁকিয়ে হেসেছিল। তা বলে তো তোমার কষ্ট দেখতে পারবো না। তুমি অসুস্থ হয়ে পড়ে থাকা মানে? অসভ্য কোথাকার। ইন্দ্রাণী চিমটি কেটেছিল রজতকে। ওই আইস ব্যাগ তুমি আলমারিতে তুলে রাখো প্লিজ। ছি ছি, এই সামান্য জ্বরে যে শুনবে সেই বলবে আদিক্ষেতা। তারপর থেকে আলমারিতেই পড়েছিল আইস ব্যাগটা। আর বেরোয়নি কোনোদিন। 5 বছরের দাম্পত্য জীবনেও নয়, 5 বছরের বিচ্ছিন্ন জীবনেও নয়। কথাটা বোধহয় ভুল হলো। বছরখানেক আগে আলমারি গুছোতে গিয়ে ব্যাগটা চোখে পড়েছিল ইন্দ্রাণীর। গরম জামা কাপড়ের তলায় থেকে থেকে রাবারের ব্যাগ গলে গেছিল, অযত্নে, অবহেলায়। ইন্দ্রাণী রজতের চোখ থেকে চোখ ফিরিয়ে নিল। ওটা নষ্ট হয়ে গিয়েছিল, ফেলে দিয়েছি। ও, তাহলে মাথায় ধোও। ইন্দ্রাণীর অস্বস্তি হচ্ছিল। এক সূক্ষ্ম অপরাধ বোধে জীর্ণ হচ্ছিল যেন। ম্লান মুখে বলল, ফ্রিজে আইস কিউব আছে, কিছু বরফ যদি প্লাস্টিকে ভরে কপালে ধরি? ধরতে পারো। রজতের গলাতেও যেন সান্ত্বনা। তাতেও খানিকটা কাজ হবে। ইন্দ্রাণী ডাইনিং স্পেসে এলো। ফ্রিজ খুলে বার করার চেষ্টা করলো বরফ জমার পাত্রটাকে। পারছে না। ডিপ ফ্রিজের কঠিন শৈত্যে জমাট বেঁধে আটকে গেছে পাত্রটা। রান্নাঘর থেকে খুন্তি এনে সজোরে চাড় দিল বরফের গায়ে। খোঁচালো কয়েকবার, খুঁড়ল। কোনো কিছুতেই ভাঙছে না তুষার স্তূপ। ইন্দ্রাণী রজতকে ডাকলো, একটু এদিকে শুনে যাও। রজত উঠে এসেছে। কি? বরফটা বেরোচ্ছে না। ইন্দ্রাণীর হাত থেকে খুন্তিটা নিল রজত। কয়েকবার টক্কর মেরে বলল, খুন্তিতে হবে না, খুন্তি ভেঙে যাবে, অন্য কিছু নিয়ে এসো। রান্নাঘর থেকে লোহার সাঁড়াশিটা আনতে গিয়েছিল ইন্দ্রাণী। দরজায় বেল বাজল। এখন আবার কে এলো? দিদি জামাই বাবু? দাদা বৌদি? নাকি ওপরের মায়াদি? হ্যাঁ, মায়াদি। দরজা খুলতেই হুড়মুড় করে ঢুকে পড়েছে ভেতরে। মুনিয়া কেমন আছে রে? জ্বর কমলো? বলেই মায়ার নজর গেছে রজতের দিকে। কয়েক সেকেন্ড হতচকিত হয়ে দাঁড়িয়ে রইল। ইন্দ্রাণী অনুচ্চস্বরে বলল, মুনিয়াকে দেখতে এসেছে। ও। রজতকে আপাদমস্তক জরিপ করল মায়া। রজত সামান্য হাসার চেষ্টা করে বলল, কেমন আছেন? ভালো। মায়ার মুখে অসন্তোষের ছাপ। আপনার সংসার কেমন চলছে? পলকের জন্য রজত পাংশু হয়ে গেল।
উত্তর না দিয়ে ধীর লয়ে ঘাড় নাড়ল শুধু। এত ধীরে যে হ্যাঁ না ভালো মন্দ কিছুই বোঝা যায় না। ব্যস্ত ভঙ্গিতে বরফ খোঁড়ায় মন দিল। মায়া রজতকে আর আমল দিল না। সোজা শোয়ার ঘরে গিয়ে মুনিয়াকে দেখে এলো। ইন্দ্রাণীকে বলল, যা ভেবেছিলাম তাই, জ্বর তো বেশ বেড়েছে। ইন্দ্রাণী অস্ফুট স্বরে বলল, হ্যাঁ। মেয়ে তো একদম নেতিয়ে পড়ে আছে। খেয়েছে কিছু? বিকেলে একটু হরলিক্স খেয়েছিল। চিকেন স্যুপ দিতে গেলাম, থুতু করে ফেলে দিল। না খেলে তো আরো দুর্বল হয়ে পড়বে। মায়ের কপালে ভাঁজ পড়ল। তোর বিমানদাকে বলবো একবার ডাক্তারের কাছ থেকে ঘুরে আসতে, পারলে বুড়োকে ডেকে আনুক। ইন্দ্রাণী এক ঝলক রজতকে দেখে নিয়ে ঢোক গিলল। আজ রোববার, চেম্বার নেই, আজ কি আসবে? আসবে না মানে ঘাড় আসবে। কি ওষুধ দিয়েছে ঠিক নেই। 5 দিন ধরে মেয়েটার জ্বর কমছে না। কতবার বলছি একটা চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে যাও। ওই ঢকঢকে বুড়োকে দিয়ে আর হয়? রজতের চোখে চোখ পড়ে গেল ইন্দ্রাণীর। রজত খোড়া থামিয়ে দেখছে ইন্দ্রাণীকে। দেখছে না মজা পাচ্ছে, নাকি ভৎসনা করছে? মায়া এসব দৃষ্টি বিনিময় লক্ষ্য করেনি। নিজের মনেই বলল, তোরই বা দোষ কি? তুই বা একা হাতে কত দিক সামলাবি? সংসার, মেয়ে, অফিস। বলতে বলতে অপাঙ্গ দেখে নিল রজতকে। প্রবাল আসেনি আজ? কোনো কারণ নেই, তবু কেন যেন কাঠ হয়ে গেল ইন্দ্রাণী। চাপা গলায় বলল, ও ও তো এখানে নেই। উটিতে একটা আর্ট ওয়ার্কশপে গেছে, বুধবার ফিরবে। প্রবাল থাকলে তোর তাও একটু সুবিধে হয়। মায়া ইচ্ছে করে একটু গলা তুলল। প্রবালকে দেখলে মুনিয়াটাও বেশ চনমনে থাকে। মায়াদিটা কি আরম্ভ করেছে? ইন্দ্রাণী যথেষ্ট বিচলিত হলো, কিন্তু কিছু বলতেও পারছিল না। বলার কিছু নেইও। কথা ঘোরানোর জন্য তাড়াতাড়ি বলে উঠল, তুমি বরং বিমানদাকে একবার ডাক্তারবাবুর বাড়িতে পাঠিয়েই দাও মায়াদি। সে তোকে বলতে হবে না, আমি গিয়েই পাঠাচ্ছি। এক্ষুনি না পাঠালে তিনি আবার সুপারহিট মোকাবিলায় বসে যাবেন। পুরুষ মানুষের হলো ফুর্তির প্রাণ, কোনো দায়িত্ব ফায়িত্বের বালাই থাকে না। মায়া রজতের দিকে কটমট করে তাকালো। প্রবালের কথা অবশ্য আলাদা। কত গুণী, অথচ কি সেন্সিবল, কি রেশনাল। ওরকম ছেলে লাখে একটা পাওয়া যায়। রজতের কবজির চাপে চাই শুদ্ধ ধাতব পাত্র বেরিয়ে এসেছে এবার। পাত্রটা হাতে ধরে রজত থতমত মুখে দাঁড়িয়ে রইল একটু। তারপর রুক্ষস্বরে বলল, এটা কোথায় রাখতে হবে? ইন্দ্রাণী এগোনোর আগে মায়া বলে উঠেছে, বেসিনে নিয়ে গিয়ে জলের তলায় ধরুন না, বাইরের বরফটা একটু ধুয়ে যাক। রজত বিনা বাক্য ব্যয়ে বেসিনের কল খুলছে। মায়া দরজার দিকে গিয়েও থমকালো একবার। আর একটু খোঁচালো রজতকে। আমি বলি কি ইন্দু, বিয়েটা আবার সেরেই ফেল। দেখছিস তো, এক হাত ফেরত ছেলেরাও আজকাল পড়ে থাকে না। আর এ তো ফ্রেশ ব্যাচেলার। আর ওরকম একটা ভালো ছেলেকে তুই কষ্ট দিবিই বা কেন? মায়া চলে গেছে। দরজাটা হাট করে খোলা। খোলা দরজা দিয়ে অঘ্রাণের হিম রেণু ভেসে আসছিল। ফ্ল্যাট জুড়ে এক অখণ্ড নৈশব্দ। নৈশব্দ এত গাঢ় যে আশেপাশের ফ্ল্যাটের টিভির আওয়াজও এই শব্দহীনতার ঘেরাটোপ ভেদ করতে পারছিল না। এক প্রান্তে নিশ্চল ইন্দ্রাণী, অন্য প্রান্তে রজত। রজতের হাতে বরফের চাঙড়ে ঢাকা ধাতব পাত্র। বেসিনে জল পড়েই চলেছে। জলে বরফের আস্তরণটুকু ধুয়ে যাচ্ছিল ধীরে ধীরে। ইন্দ্রাণী দরজা বন্ধ করে দিল। 5 বছরের ব্যবধানে আজ হঠাৎ এত সামনাসামনি রজতের সঙ্গে দেখা হওয়ার পর এতক্ষণ এক ধরনের অস্বচ্ছ অবরোধ কাজ করছিল দুজনের মাঝখানে। মায়া এসে আচমকাই যেন শুষে নিয়ে গেছে কুয়াশাটুকু। অবরোধটা যদিও আছে, আছেই, তবু যেন দুজনে অনেক স্পষ্টভাবে দেখতে পাচ্ছে পরস্পরকে। তাদের মাঝে অনেক না বলা কথা আপনা আপনি বাংময় হয়ে উঠেছে। ইন্দ্রাণীর হৃৎপিণ্ড, 33 বছরের শরীর, ভরাট বুক, নিটোল হাত পা, ফোলা ফোলা গাল, ফর্সা গ্রীবা এই মুহূর্তে এক স্পন্দন অনুভব করছিল। মায়া ঘরের গুমোট আকাশে হঠাৎ বিদ্যুতের মতো ঝলসে উঠে বেরিয়ে গেছে। মন্থর পায়ে রজতের দিকে এগিয়ে গেল ইন্দ্রাণী। মায়াদির কথায় কিছু মনে করো না, মায়াদির মুখে কোনো লাগাম নেই। রজত কল বন্ধ করে বলল,
বরফগুলো কিসে ভরবে ভরে ফেলো। ইন্দ্রাণী ছুট্টে ঘরে ঢুকে গেল। এই মুহূর্তে রজতের সামনে থেকে সরে যেতে পেরে খানিকটা স্বস্তি বোধ করছিল সে। রজত কি আহত হয়েছে? ফুহ, ইন্দ্রাণীর তাতে বয়েই গেল। তোশকের তলা থেকে একটা বড়সড় প্লাস্টিকের ব্যাগ বার করলো ইন্দ্রাণী। ঘর থেকে বেরোতে গিয়েও থামল। কি মনে করে মেয়ের মুখের কাছে এসে ঝুঁকছে। মনিয়ার মুখ বেশ লাল, থেকে থেকে তপ্ত নিঃশ্বাস পড়ছে। ইন্দ্রাণী গাঢ় স্বরে ডাকল, মুনিয়া। মুনিয়া সাড়া দিল না। ইন্দ্রাণী মেয়ের গালে গাল ছোঁয়ালো। এক্ষুনি কষ্ট কমে যাবে মা। মুনিয়ার কপালের জলপট্টি শুকিয়ে খটখটে। কাপড়ের টুকরোকে ভিজিয়ে ইন্দ্রাণী লেপটে দিল মেয়ের কপালে। ঘর থেকে দ্রুত বেরিয়ে রজতের হাত থেকে বরফের টুকরোগুলো নিল, ভরল প্লাস্টিক ব্যাগে। দুজনে একসঙ্গে ফিরল মেয়ের কাছে। মুনিয়ার মাথার দুপাশে বসে আছে তার বাবা মা। দুজনে দুদিক থেকে ধরে আছে বরফের ব্যাগ। দুজনেই মেয়েতে নিবদ্ধ, দুজনের সংশয়ে আকুল, দুজনেরই স্নায়ু টানটান। নীরবে বসে থাকতে থাকতে ইন্দ্রাণী একটা ছবি পাচ্ছিল। পুরনো ছবি, মলিন স্মৃতি হয়ে কোনো গোপন কুঠুরিতে ছিল এতদিন। হঠাৎই ভীষণভাবে জ্যান্ত। ১.৫ বছরের মুনিয়া খাটে বসে খেলছে। অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে রজত। ইন্দ্রাণী ড্রেসিং টেবিলের সামনে। রজত বলল, মেয়ের গায়ে হাত দিয়ে দেখেছ? ইন্দ্রাণী বলল, দেখেছি, ছ্যাঁক করছে। ছ্যাঁক নয়, জ্বর আছে। তোমার কি আজ অফিসে না গেলেই নয়? এটা কোন মাস খেয়াল আছে? এপ্রিল। এর মধ্যে আমার 14টা সিএল শেষ। ইন্দ্রাণী কপালে টিপ লাগালো। অফিসে বলে যত তাড়াতাড়ি পারি চলে আসব। ততক্ষণে জ্বর গায়ে মেয়েটা একা একা থাকবে? একলা কেন, উর্মিলা তো আছে। বাহ, এই না হলে মা! তুমিও তো বাবা, তুমি ছুটি নিয়ে থাকো না একদিন। আমি তো তোমার মতো সরকারি চাকরি করি না, প্রাইভেট ফার্ম, খেটে পয়সা রোজগার করতে হয়। বিয়ের আগে তুমি অন্য কথা বলতে, সংসারের সব কাজ আমরা সমান ভাগে ভাগ করে নেব, ঝড় ঝাপটা দুজনে একসঙ্গে সামলাবো। তা বলে আমি জোরো মেয়েও সামলাবো, অফিস কামাই করে, আর তুমি নাচতে নাচতে বেরিয়ে যাবে? বাজে কথা বললো না। কদিন তুমি মেয়ের জন্য অফিস কামাই করেছো? মেয়ের যখন হাম হলো, কে আর্নড লিভ নিয়ে বাড়িতে বসেছিল? ১.৫ বছরে আমার কতগুলো ছুটি চলে গেছে হিসেব করেছো? সেটা তোমার ডিউটি। ডিউটি শুধু আমার একার, তোমার নেই? বড় বড় কথা বলো না। কেন বলবো না? তোমার চাকরি চাকরি, আমার চাকরি কিছু নয়। ইন্দ্রাণী ঘুরে বসলো। ভুলে যেও না, যেখানে দাঁড়িয়ে কথা বলছো সেই কোয়ার্টারটা আমার চাকরির দৌলতে পাওয়া। ভুলিনি। তুমি ভুলতে দাও না কোনো সময়। কি কুক্ষণে যে নিজের বাড়ি ছেড়ে এই কোয়ার্টারে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো, সে দোষও আমার। আমি তোমাকে তোমার ফ্যামিলির থেকে ফুসলে নিয়ে এসেছি। আমার ভালো লাগে না, আমার ভাল লাগছে না। রজত অস্থিরভাবে মাথা ঝাঁকালো। আমি বলছি তুমি আর যাবে না, যাবে না। তোমার হুকুম? হ্যাঁ হ্যাঁ, হুকুম। উর্মিলা! ইন্দ্রাণী ব্যাগ কাঁধে উঠে দাঁড়ালো। উর্মিলা, মুনিয়া রইলো, দেখিস ওকে আজ স্নান করাস না, গাটা গরম আছে। আর হ্যাঁ, সময় মতো খাইয়ে দিস, আমি দুপুরে চলে আসবো। ইন্দ্রাণী অফিসে বেরিয়ে গেল। গড়গড় করতে করতে রজত। ১.৫ বছরের শিশু খেলা ফেলে হাঁ করে দেখছে বাবা মায়ের চলে যাওয়া। তখন থেকেই কি ভাঙনের শুরু? মেয়েকে কেন্দ্র করে, নাকি তার আগে থেকেই ঘুণ ধরেছিল সম্পর্কে? মেয়ের অস্তিত্ব শুধু সেই ক্ষয়টাকে প্রকট করে দিচ্ছিল। কত তুচ্ছ বিষয় নিয়ে যে সবসময় লড়াই করেছে দুজনে। বাজার নিয়ে, আলু পটল নিয়ে, ঘর সাজানো নিয়ে, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া নিয়ে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে। কার দোষ বেশি ছিল, ইন্দ্রাণীর না রজতের? কার মন আগে অন্যদিকে ঘুরে গেল, ইন্দ্রাণীর না রজতের? রজত অনেকক্ষণ পর আচমকাই ডাকলো ইন্দ্রাণীকে। শুনছো, ওখানে তোমার ফোন বাজছে। আত্মমগ্ন ইন্দ্রাণী পাশের ঘরে যাচ্ছে। দূরমনস্ক মুখে রিসিভার তুলেই ঝাঁকুনি খেল। ওপারে সুদেষ্ণা। রজত কি আছে ওখানে?
ইন্দ্রাণী নিরসভাবে বলল, হ্যাঁ, একটু ডেকে দিবি কাইন্ডলি? দিচ্ছি। সুদেষ্ণা সত্যি অত্যন্ত অভদ্র। রজত এখানে এসেছে জানে, তার মানে কেন এসেছে সেটাও জানে। তবু একবার মুনিয়া কেমন আছে জিজ্ঞাসা করল না। করলেও অবশ্য ইন্দ্রাণী খুব পাত্তা দিত না। মুনিয়া ইন্দ্রাণীরই, শুধুই ইন্দ্রাণীর। সুদেষ্ণার অধিকার নেই মুনিয়ার কথা জানার। রজত টেলিফোনে কথা বলছিল। ভারী পর্দার এপাশে ইন্দ্রাণী স্থানুবৎ। তার এক সময়ের প্রিয় বান্ধবী কথা বলছে তার এক সময়ের প্রিয় মানুষটির সঙ্গে। ইন্দ্রাণী এখন কেউ নয় ওই দুজনের। দু চারটে শব্দের টুকরো কানে আসছিল ইন্দ্রাণীর। না না, ডাক্তার আসছে, দেখি না আরেকটু, বলতে পারছি না ঠিক। ক্রমশ ডুবে যাচ্ছে রজতের স্বর। ছি! ইন্দ্রাণী নিজেকে ধমকালো। সে কিনা শেষে আড়ি পাচ্ছে। ফোন রেখে রজত বাথরুমে গেল। মিনিট কয়েক পরে ফিরেছে। সেও মুখে চোখে একটু জল দিয়ে এসেছে বোঝা যায়। এই আলগা শীত শীত রাতেও রুমালে মুখ মুছছে। ইন্দ্রাণী তেরছা চোখে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। অনেক রাত হয়েছে, ৯টা বাজে, এবার বাড়ি যাও। মুনিয়ার জ্বরটা তো কমলো না। রজত আমতা আমতা করেই বলে ফেলল, ভাবছি আজকের রাতটা মুনিয়ার কাছে থেকেই যাই। দরকার হবে না। ইন্দ্রাণী কঠিনতর। এরকম টেম্পারেচার রোজই উঠছে। দরকারের কথা নয়, এটা ডিউটির ব্যাপার। আমি বাবা, আমার একটা কর্তব্য আছে। মেয়ের জন্য আমারও তো দুশ্চিন্তা হয়। নিজের চোখে মেয়েকে এই অবস্থায় দেখে আমি যাই কি করে? তাই বুঝি? যাওয়া যায় না বুঝি? রজত চুপ করে রইল। ইন্দ্রাণী আবারও হুল ফোটালো, সুদেষ্ণার পারমিশন নিয়েছো? রজত বিভ্রান্ত মুখে তাকালো। তুমি আমাকে আমার মেয়ের অসুখের সময়েও তার কাছে থাকতে দেবে না ইন্দ্রাণী? রাত বাড়ছে। রজত মেয়েকে ঘুম পাড়াচ্ছিল। বিশ্বাস ডাক্তার এসে দেখে গেছেন মুনিয়াকে। কাল রক্ত পরীক্ষা করাতেই হবে, সঙ্গে স্টুল ইউরিনও। অসুখটা সম্ভবত ফ্লু নয়, টাইফয়েড গোছের কিছু হবে। তবে তার মতে সাময়িক উত্তেজনা থেকে নাড়ির গতি চঞ্চল হয় অনেক সময়। সেটাও হয়তো জ্বর বাড়ার একটা কারণ। জ্বর কমানোর জন্য ওষুধও দিয়ে গেছেন তিনি, তরল পাইরেজেসিক। রজতই বেরিয়ে কিনে এনেছে ওষুধ। বিমানের বাধা শোনেননি, মায়ার ব্যঙ্গও না। এক ডোজ ওষুধ পড়ার পর থেকেই মুনিয়ার জ্বর নামছে একটু একটু করে। মায়া আর বিমান ইন্দ্রাণীকে বলে গেছে একটু অসুবিধা হলেই তাদের ডাকতে। রজতের উপস্থিতি তারা ধর্তব্যেই আনতে চায়নি। তাতেই বুঝি আরো জেদ চেপে গেছে রজতের। সে আজ মুনিয়ার কাছে থাকবেই। ইন্দ্রাণী টুকটাক ঘরটাকে গুছিয়ে নিচ্ছিল। বরফের প্লাস্টিক ব্যাগ বাথরুমে রেখে এলো। খাটের লাগোয়া ছোট্ট টেবিলে ঔষধপত্রগুলি সাজিয়ে রাখলো ঠিক করে। মুনিয়ার জামা প্যান্ট, ইন্দ্রাণীর শাড়ি, ব্লাউজ শুকোচ্ছিল বারান্দায়। রতনের মা দুপুরে কেচে মেলে দিয়ে গেছে। সেগুলোকে তুলে এনে ভাঁজ করে আলনায় রাখলো। মুনিয়ার পড়ার টেবিলে প্রবালের একটা ফটোগ্রাফির বই পড়ে আছে। প্রবালই রেখে গেছে যাওয়ার সময়। রজতকে একবার আর চোখে দেখে নিয়ে ইন্দ্রাণী বইটাকে সরিয়ে রাখলো ড্রয়ারে। ছোট্ট হিরে বসানো প্রবালের একটা আংটি ড্রয়ারে পড়ে আছে। আংটিটাকে ঠেলে দিল ভেতরের দিকে। কেন যে ঠেললো ইন্দ্রাণী নিজেও জানে না। জ্বর কমার পর মুনিয়া অল্প স্বল্প কথা বলছিল। রজত মুনিয়ার কপালে মৃদু চাপড় দিল। হলো কি তোর, চোখ বোঝ? মুনিয়া শীর্ণ ঠোঁটে অনাবিল হাসি। লাজুক মুখে বলল, ঘুম আসছে না বাপি? ইন্দ্রাণী জিজ্ঞাসা করল, কিছুই তো মুখে তুললি না, এখন খাবি একটু কিছু? কি খাবো? হরলিক্স খা। মুনিয়া নাক কুচকালো। চিকেন স্যুপ, ওপরে গোলমরিচ ছড়িয়ে দেবো, ভালো লাগবে। না। রজত বলল, সলিড কিছু দাও না, কড়া করে টোস্ট। মুনিয়া সঙ্গে সঙ্গে রাজি। খালি এক পিস টোস্ট খাবো। রান্নাঘর থেকে টোস্ট করে আনতে আনতে মুনিয়ার গলা শুনতে পাচ্ছিল ইন্দ্রাণী। বাপি, তুমি সত্যি সত্যি আজ থাকবে তো? রজত বলল, থাকবো রে বাবা, থাকবো। আমি যখন ঘুমোবো তখনও থাকবে? হুম।
আমার পাশে ঘুমোবে? ঘুমোবো। রজত শব্দ করে হাসছে, ঠিক যেভাবে হাসতো ইন্দ্রাণীকে বিয়ে করার আগে। পরে পরেও হাসিটা কেন যে হঠাৎ হারিয়ে গিয়েছিল। উহুম, হাসিটা রজত স্থগিত রেখেছিল অন্য আরেকজনের জন্য। ইন্দ্রাণী এখনো ভেবে পায় না রজত কি দেখেছিল সুদেষ্ণার ভেতরে। সুদেষ্ণা ইন্দ্রাণীর মতো সুন্দর নয়, গায়ের রং বেশ চাপা, ইন্দ্রাণীর তুলনায় কালোই বলা যায়। কথাবার্তায় সবসময় কেমন আদুরে আদুরে ভাব। কলেজের বন্ধুরা কম হাসাহাসি করতো সুদেষ্ণার কথার ভঙ্গি দেখে। বলতো ওর মেয়ে মানুষ হয়ে জন্মানো উচিত হয়নি, হওয়া উচিত ছিল মাদি বেড়াল। মনে মনে একটু হাসলো ইন্দ্রাণী। বেশিরভাগ পুরুষই আত্মাভিমানী মেয়ে পছন্দ করে না, ওই মাদি বেড়াল স্বভাবটাই ওদের টানে বেশি। প্রবাল অনেক অন্যরকম, অনেক খোলামেলা। তার কাছে প্রিয় নারী অনন্ত সৌন্দর্যের আধার। এই সৌন্দর্যে কোনো বন্ধন নেই। ঘাস, ফুল, লতাপাতা, দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেতের মতন এও যেন এক প্রকৃতির বিস্ময়। এ কথা প্রবালই তাকে বলেছে বারবার। প্রবালই কেন প্রথম থেকে জীবনে এলো না ইন্দ্রাণীর? এই মুনিয়া এত জটিলতা থাকতো না তাহলে? দ্বিধা দ্বন্দ্বের জীবনটার মুখোমুখিই হতে হতো না ইন্দ্রাণীকে। ইন্দ্রাণী টোস্ট এগিয়ে দিল মেয়ের দিকে। উঠে বসো, খেয়ে নাও। মুনিয়া রজতের হাত চেপে ধরল। বাপি খাইয়ে দেবে। বুকের ভেতরে পিন ফুটছে, তবু ইন্দ্রাণী নিজেকে নিস্পৃহ রাখার চেষ্টা করল। ভাবলেশীন ভঙ্গিতে খাওয়া দেখল মেয়ের। শান্ত মুখে প্লেট নিয়ে চলে গেল। ফিরে এসে আরো নিরুত্তাপ মুখে বলল, একবার বাথরুমে যাবি তো? রজত বলল, হ্যাঁ যাও, এবার মার সঙ্গে গিয়ে একটু বাথরুম থেকে ঘুরে এসো। বাবার বাধ্য মেয়ে মার হাত ধরে টলতে টলতে বাথরুমে যাচ্ছে। শরীরের সমস্ত ভার মার ওপরে ছেড়ে দিয়েছে। ইন্দ্রাণী ফিসফিস করে মেয়েকে জিজ্ঞাসা করল, তুই সত্যি সত্যি বাবার কাছে শুবি? শুতে পারবি? বুদ্ধিমতী মুনিয়া সঙ্গে সঙ্গে মার গলা জড়িয়ে ধরেছে। বাপি তো একদিন আছে মা, একদিন বাপির কাছে শুই, কাল থেকে আবার তোমার কাছে শোবো। ইন্দ্রাণীর কেমন ধন্দ লাগছিল। লোকে বলে পিতৃত্ব নাকি সংস্কার আর মাতৃত্ব জৈবিক টান। তাই যদি হয়, তবে মুনিয়া আর রজতের এই সম্পর্ককে কোন সংজ্ঞা দেওয়া যায়? ঘরে এসে মুনিয়া শুয়ে পড়েছে। রজত মেয়ের পাশে আধশোয়া, ইন্দ্রাণীরই বিছানায়। ইন্দ্রাণী আলমারি খুলে একটা গায়ে দেওয়ার চাদর বার করলো। বিছানা থেকে বালিশ নিল একটা। বালিশ চাদর বাইরের ঘরের সোফায় রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো। পৃথিবী আবছা কুয়াশায় ঢেকে আছে। নিচের রাস্তার বাতিগুলো কেমন হলদেটে, ম্লান, নিঝুম হয়ে আসছে চারিদিক। চারপাশের কোয়ার্টারগুলোর শরীরেও ঝিমুনি নেমেছে। ইন্দ্রাণী রেলিং ধরে দাঁড়িয়ে রইল স্থির। দূরে কোথাও থেকে একটা আবছা গানের কলি ভেসে আসছে, পুরনো কোনো বাংলা গান। কোথাও বোধহয় জলসা হচ্ছে। ইন্দ্রাণী তার অবচেতনায় গানটাকে চেনার চেষ্টা করছিল। সুর বড় চেনা চেনা, কিন্তু গানটা কিছুতেই মনে পড়ছে না। চেনা চেনা সুর অনুপ্রবেশকারীর মতন ঢুকে পড়েছে ইন্দ্রাণীর ভাবনায়। হঠাৎই রজতের উপস্থিতি টের পেল ইন্দ্রাণী। রজত নিঃসাড়ে কখন পাশে এসে দাঁড়িয়েছে। ইন্দ্রাণী একটু নিচু গলায় প্রশ্ন করল, মুনিয়া ঘুমিয়েছে? এই ঘুমোলো। তুমি খাবে তো কিছু? দিলে খাবো। রজত বুঝিয়ে একটু কৌতুক করল। ইন্দ্রাণী কথা বলল না। অল্পক্ষণ নীরবতার পর রজতী আবার বরফ ভাঙল। তুমি রাগ করেছ? কেন? এই আমি জোর করে থেকে গেলাম বলে। তোমার মেয়ের কাছে তুমি থাকছো, আমার বলার কি আছে? তোমার অসুবিধে হলো। অসুবিধে আমার নয়, তোমারই। নিজের বাড়ি ছেড়ে, বউ ছেড়ে। তুমি এখনো পুরনো রাগ ভুলতে পারোনি না? তুমি বেরোচ্ছ তো? ঠান্ডা মাথায় কথাটা বলতে গিয়েও ইন্দ্রাণীর স্বরে শ্লেষ ফুটে উঠল। রজত চুপ। ইন্দ্রাণী নিজেকে সংযত করে নিল। খাবে চলো। রাত প্রায় 11টা। ইন্দ্রাণী আর রজত ডাইনিং টেবিলে এলো। মুনিয়ার অসুখ বলে বেশি কিছু রান্না হয়নি আজ। কদিন ধরেই হচ্ছে না। রতনের মা অল্প মুরগির মাংস রেঁধে রেখে গেছে।
সঙ্গে গোটা ৫-৬ রুটি। ও বেলায় খানিকটা ভাত বেঁচেছিল। ইন্দ্রাণী গরম করে নিয়েছে ভাতটুকু। রজত রাত্রিবেলায় ভাত খেতেই বেশি ভালোবাসতো। সঙ্গে কিছু স্যালাড কেটে নিয়েছে ইন্দ্রাণী। শসা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা। রাত বাড়ছে। নিঃশব্দে নৈশ আহার সেরে চলেছে অনাত্মীয় দম্পতি। রজত আচম্বিতে বলে উঠল, তোমার মায়াদি ঠিকই বলেছিল। ইন্দ্রাণী বিস্মিত মুখে তাকালো। রজত এমন নিম্নস্বরে বলল যেন নিজেকেই শোনাচ্ছে কথাটা। তুমি প্রবালকে বিয়ে করে নাও। হঠাৎ একথা কেন? হঠাৎ নয়, এতক্ষণ ভাবছিলাম তুমি কতদিন আর একা একা থাকবে। আমি একা একা? তোমায় কে বলল? আমি জানি। আমি কি তোমাকে একটুও চিনি না? নয় নয় করেও ৫টা বছর তো আমরা একসঙ্গে ছিলাম। না, চেনো না। দরজা জানলা বন্ধ, তবু বাইরের হিমহিম ভাব ছড়িয়ে গেছে ভেতরে। ইন্দ্রাণী বাষ্পহীন স্বরে প্রশ্ন করল, তুমি কি পাপ বোধে ভুগছো রজত? কিসের পাপবোধ? আমি কোনো পাপ করিনি। তুমি আমাকে সহ্য করতে পারছিলে না। আমরা আলাদা হয়ে গেছি। ব্যাস, এইটুকুনি। আর কি? আবার বিয়ে করার কথা বলছো? রজত গলা ভারী করল। আমি মোটেই সাধু সন্ন্যাসী নই। আমার কামনা বাসনা থাকতেই পারে। অ্যান্ড আই হ্যাভ গট ম্যারিড ইনসিডেন্টালি অর অ্যাক্সিডেন্টালি। সে তোমার বন্ধু। খুব সপ্রতিভভাবে কথা বলতে চাইছে রজত। ইন্দ্রাণী দীপ্তিহীন হাসল। দেখো, ৫ বছর তোমার সঙ্গে ছিলাম ঠিকই, আমাদের সেপারেশনও ৫ বছর আগে হয়ে গেছে। তোমার সঙ্গে এখন আমার ঝগড়া করার সম্পর্কও নেই, স্পৃহাও নেই। আজ যদি কোনো কথা হয়ও, তবে কোনো লুকোছাপ না থাকাই ভালো। কি নিয়ে লুকোছাপ করব আমি? কেন করব? রজত বিষণ্ণ হাসল। আমার সঙ্গে সুদেষ্ণার অ্যাফেয়ার ছিল কিনা, তোমার সঙ্গে প্রবালের কোনো বিশেষ সম্পর্ক ছিল কিনা, এসব কথা এখন অবান্তর। আমি বন্ধুদের সঙ্গে পিকনিকে যাচ্ছি বলে বেরিয়েছি। তুমি সুদেষ্ণার বাড়ি গিয়ে সুদেষ্ণার খোঁজ করেছ। আমিও অফিস ছুটির পর শিকারী বেড়ালের মতন প্রবালের ফ্ল্যাটে হানা দিয়েছি, যদি তোমাদের দুজনকে একসঙ্গে ধরতে পারি। কিন্তু এসব কথা এখন কেন তুলছি আমরা? সুদেষ্ণা বা প্রবাল তো অনেক পরের ফ্যাক্টর, বলতে পারো আফটার এফেক্ট। তার অনেক আগে থেকে তো পরস্পরের উপর আমরা বিশ্বাস হারিয়েছিলাম, রেসপেক্টও। কোনো সম্পর্কে ফাটল না ধরলে। ফাটল আমি তৈরি করিনি, তুমি তৈরি করেছো। ইন্দ্রাণী এতক্ষণে ধৈর্য হারালো। তোমার রুচি আলাদা, তোমার চিন্তার লেভেল আলাদা। তোমার মধ্যে অনেক কমপ্লেক্স, ফ্ল্যাট নিয়ে, আমার চাকরি নিয়ে। আমি যে স্বাবলম্বী সেটাই তো তুমি বরদাস্ত করতে পারোনি। হয়তো তাই। ইন্দ্রাণী যতটা উত্তেজিত, রজত ততই নির্লিপ্ত। তোমার হিসেবে তুমি ঠিক, কিন্তু আমার হিসেব অন্যরকম। তুমি ভয়ানক জেদি, তুমি অহংকারী। আমার বাবা মাকে তুমি কোনোদিন মানুষ বলে গণ্যই করনি। আমার কোনো নিজস্ব সার্কেল থাক, তা তুমি সহ্য করতে পারোনি। বাট অল দিস থিংস আর পাস্ট, ইন্দ্রাণী। আমাদের ডিভোর্সে এমন কোনো কারণ ছিল না যা অন্য লাখ লাখ ডিভোর্সের কারণের থেকে আলাদা, ঠিক? ইন্দ্রাণী নিজের অজান্তেই ঘাড় নেড়ে ফেলল। তাহলে তোমারও আর পুরনো রাগ পুষে রেখে লাভ নেই। আমারও কোনো বিদ্বেষ থাকা উচিত নয়, পাকঘাটাও উচিত নয়। রজত ইন্দ্রাণীর দিকে ঝুঁকল। আনমনে একটা একটা শশার টুকরো মুখে ফেলে চিবোলো খানিকক্ষণ। আত্মগতভাবে বলল, আমরা যখন শেয়াল কুকুরের মতন ঝগড়াঝাটি করতাম, পরস্পরকে আঁচড়াতাম, কামড়াতাম, দুজনেরই মনে হতো আমি ভালো, তুমি খারাপ। কিন্তু কথাটা তো সত্যি নয়। আমরা কেউই ভালো লোক নই, কেউই খারাপ লোক নই। উই আর জাস্ট টু অর্ডিনারি পিপল, মোস্ট অর্ডিনারি, অকিঞ্চিৎকর রকমের সাধারণ। আহার, নিদ্রা, মৈথুন, সামান্যতম সুখ, সামান্যতম স্বাচ্ছন্দ্যের জন্যে উন্মত্ত দুটো মানুষ মাত্র, যাদের শুধু চাই চাই চাই, যারা পরস্পরকে কিচ্ছু দেবে না, দিতে চায় না, এমন দুটো জীব।
রজতের কথায় কোনো ঝাঁজ নেই, কোনো তিক্ততা নেই, যেন অমোঘ এক দৈববাণী উচ্চারণ করছে। ইন্দ্রাণী ঠিক মানতে পারছিল না কথাগুলো, কোথায় যেন বাদ ছিল তার। সত্যি কি তারা ওই রকম? থমথমে মুখে ইন্দ্রাণী বলল, তুমি গায়ে পড়ে এত কথা শোনাচ্ছ কেন? আমি তো কোনো পুরনো কথা তুলিইনি, তুমি নিজেই। হ্যাঁ, আমি নিজেই তুলেছি, নিজেই বলছি। রজত গ্লাসের জলে অল্প হাত ধুয়ে নিল। আমি মুনিয়াকে দেখতে এসেছিলাম। আমার অনেক দ্বিধা ছিল, আসার আগেও ছিল, আসার পরেও ছিল, কিন্তু এখন আমার বেশ মজা লাগছে। মজা? হ্যাঁ, মজা। কেন জানো? দেখলাম এখনো তুমি আমার সঙ্গে লড়াই করতে চাইছো। কখনো না। রজত হেসে ফেলল। এখনো সেই জেদ, সেই একা একা কষ্ট পাওয়া। আমি কষ্ট পাই না, আমি একা ভালো আছি। নেই, প্রবালকে বিয়ে না করে তুমি মেয়ের কাছে জিততে চাইছো, এখনো আমাকে হারাতে চাইছো, পারছো না। ইন্দ্রাণী সহসা কেঁপে উঠল। প্রবল ঠান্ডায় এক বিস্তীর্ণ প্রান্তরের যেন তাকে দাঁড় করিয়ে দিয়েছে রজত। ইন্দ্রাণীর শীত করছিল, ভয়ঙ্কর শীত। সামান্য শব্দে ইন্দ্রাণীর তন্দ্রা ছিঁড়ে গেল। এখন ঝকঝকে সকাল। ভোরের মুখে কখন যেন চোখ দুটো জড়িয়ে এসেছিল ইন্দ্রাণীর। বসার ঘরের সোফায় শুয়ে ঘুম আসেনি সারা রাত। কিছুটা অনভ্যস্ত শয্যার জন্য, কিছুটা বা অন্য কোনো কারণে। চোখের পাতায় একটুখানি ঘুম নামলেই ইন্দ্রাণী চমকে জেগে উঠেছে। কেউ এলো কি ঘরে? আসেনি। ইন্দ্রাণী নিজেই উঠে বার কয়েক উঁকি দিয়েছে ও ঘরে। হালকা নীল নাইট ল্যাম্পের আলোয় কি নিশ্চিন্তে ঘুমোচ্ছিল রজত, মুনিয়াকে বুকে আঁকড়ে। সত্যি কি রজত ঘুমোচ্ছিল, নাকি ঘুমের ভান করে শুয়েছিল মাত্র? ইন্দ্রাণী বুঝতে পারেনি, তবু কোনো এক গূঢ় সংকেতের প্রতীক্ষা করছিল মনে মনে। কেন একবারও এলো না কেউ? ইন্দ্রাণী গুটিসুটি মেরে উঠে বসল। মোটা চাদরটা আষ্ঠে পিষ্ঠে জড়িয়ে নিল গায়ে। সামনেই দেওয়ালে প্রবালের পেন্টিং। একা নারী দাঁড়িয়ে আছে জালনায়, দুই হাতে খামচে আছে জালনার শিক। জালনার ওপারে উন্মুক্ত আকাশ, জালনার পাশেই খোলা দরজা। ছবিটা প্রবাল এক্সিবিশনে দিয়েছিল, কিন্তু বিক্রি করেনি। ছবির নাম ছিল তুমি, ইউ। সেই ছবির কাছে বিস্মিত এক পুরুষের ছায়া, রজত, দরজায় দাঁড়িয়ে। ইন্দ্রাণী ঘুরল। রজত যাওয়ার জন্য তৈরি। ইন্দ্রাণী বলল, ঘরে এসো। রজত দরজাতেই দাঁড়িয়ে আছে। বলল, মুনিয়ার এখন টেম্পারেচার নিলাম, 100-র নিচে আছে। মুনিয়া উঠে পড়েছে? উঠেছিল, আবার ঘুমিয়েও পড়েছে। তুমি কি এক্ষুনি যাচ্ছ? ইন্দ্রাণী নরম স্বরে বলল, একটু বসো, চা খেয়ে যাও। রজত ঘড়ি দেখল। না, দেরি হয়ে যাবে, আজ একটু তাড়াতাড়ি অফিস যাব। তুমি মুনিয়ার টেস্টগুলো করিয়ে নিও। ইন্দ্রাণী সোফা থেকে নামলো। বাইরে একটা চমৎকার নীল আকাশ ফুটে আছে। বারান্দায় ঝিলমিল করছে রোদ। ছোট্ট একটা চড়াই রোদ্দুরে পিকপিক করে নাচছে। ইন্দ্রাণী ফ্ল্যাটের খোলা দরজা ধরে দাঁড়িয়ে রইল বহুক্ষণ। তারপর আবার সোফায় ফিরে গুটিসুটি মেরে বসল। পৃথিবীর কোলাহল শুরু হয়ে গেছে। শুধু ইন্দ্রাণীর বুকটাই এখন অদ্ভুত রকমের নির্জন। তার মধ্যে আর রাগ নেই, বিদ্বেষ নেই, অসূয়া নেই, ঘৃণাও নেই। তার হৃদয়ে এখন উপড়ে ফেলার মতন কোনো শিকড়ই অবশিষ্ট নেই আর। এত ভয়ঙ্কর শূন্যতায় কি যে কাঙাল হয়ে যায় মানুষ! ইন্দ্রাণী ডুকরে কেঁদে উঠল। এতক্ষণ আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প সম্পর্ক। গল্পটা পড়ার পর আমার মনটাও খুব বিষাদে ভরে গেছে। আপনারা কে কোথা থেকে শুনছেন বা গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।